মানুষের লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে কষ্টগুলারেও হার মানে। আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের ধারাবাহিক পর্বে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জিয়াউর। আজকে আমরা শুনব তার ইউরোপে আসার স্বপ্ন পূরণের গল্প। সে কোথায় থেকে আসছে, কিভাবে আসছে, এখন বর্তমানে তার কি পরিস্থিতি, তার কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার লাগে। স্বপ্ন পূরণ আর মানুষের লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে কষ্টগুলারেও হার মানে। আমার বাড়ি সিলেটি সাতকতানা। আমারও ইচ্ছা আছিল যে ইউরোপের দেশ ইতালিতে আসার লাগি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ইতালিতে আইছি। মূলত আমি ইতালিতে আইছি মিডল ইস্ট থাকি। তো প্রথমে আমি মিডল ইস্ট আইছি, আসার পরে 6 মাস কাজ করার পরে দান্দা বান্দা লাগাইছি আর কি, কেমনি দি বাইরে উঠাছে। এখন ভাইলাম তুকাইয়া যে ইরান যাওয়া যায় বোর্ডে, ইরান থাকি তুর্কিতে গিরি চাকরি রোহ। তখন আর চিন্তা ভাবনা না কইলে দালাল কথা কইও আমি গেম উঠে গেছি। আমার ভাইয়ে তখন কইছিল যে ভাই বাইরে উঠে যাইস না, আমার এই সাহস নাই, তুই যে সাহস করছ। আমি সাহসটা করার কারণ হইল গিয়ে আমার ইচ্ছা আছে, আমার টার্গেট আছে, স্বপ্ন আছে, আমি বাইরে উঠে যাই। যেহেতু ফ্লাইটে যাইতে পারতাম না, 15 লাখ 20 লাখ থাকা অবস্থায় ভিসা মিলে না, বাস ইঞ্জিন মুক্ত দেশেও আওয়া যায় না এখন যে সিস্টেমগুলো আর কি। তখন ইচ্ছা আছিল বাইরে উঠেও বাড়াই গেছি। তখন বাড়াইয়া ভাই জীবনের সবচেয়ে বড় ভুল এখন মনে হয় কইরা আইছি আমি, বাইরে উঠে আইছি। ওমানের যখন বর্ডারও যাই সাগর পথে, ইরানের বোর্ড আছে, ছোট একটা মাছ মারার বোর্ড, এই বোর্ড দিয়ে গিয়ে একলে ইরান নেই মানুষে। ওমান থেকে 25 জন মানুষ আসলাম আমরা বোর্ডও। তো বোর্ডে সাগরে কিনারা লাগে না, না লাগিয়া একটু দূরই থাকে, এতটুকু পানির মাঝে গিয়া উঠা লাগে আর কি। বোর্ড তারা টাইম না তুললি ইরানি নিজে উঠার কোনো সিস্টেম নাই, কারণ ভাড়া লাগে না। ও গেলাম অনেক গিয়া সাগরও দেও দেখে আমি কই মাই ঘুমাই টেকিতা দে বাইর উঠনি। প্রথমে যে বইটা কাজ হয়েছে আমি কই যেহেতু আইছি সাগর ভারত দেখিলে মই ইরান যাইতাম পারি কিনা। উঠলাম বোটও, ওটা পরে বোট প্রায় 45 মিনিট চলছে, 1 ঘন্টা লাগে। 45 মিনিট চলার পরেও কয় থেকে আইছে হেলিকপ্টার আইয়াই তো মাইক অ্যানাউন্স দিয়ে আমরা বোট থামাইবার লাগে। এই এনে পর বোট থামানো যাইতো না, তোরা দড়ি শক্ত করে দইরাবো। এখন ভাই দড়ি ছিঁড়ে গেছে, দইরা তো আর কন্ট্রোলও, বোর্ডের মধ্যে কন্ট্রোল থাকার কোনো সিস্টেম নাই। যদি নিচে পড়ি তাইলে আমরা তুইয়া যাইব কি। কোনো সুরত গেলাম, অনেক মানুষ এখানে অজ্ঞান হয়েছে বুঝছেন, পেট্রোলে আর ফাইনে এখন হইলে অ্যাসিড হয়ে যায়, নিজে দেখছে কাপড় জুইলা গেছে। এখন তো বোট থামার না, 5 মিনিট প্রায় 5-6 মিনিট গেলেও ইরান ঢুকি যাবো আর কি। ঢুকি গেলে আর উমানের পুলিশ আমরা ইয়ে করতে পারতো না, তারা করতে পারতো না। এখন ভাই যে সময় দেখছে ও মান্য পুলিশে আমরা উবা করাইতে পারেন না, গুলি করছে, গুলি করেছে? হ্যাঁ ডাইরেক্টলি গুলি করছে। বোটে 2-3টা গুলি করছে, পানি উঠা শুরু করছে। তো আমরা জেগে টুগেট খুললা এটা রাখছি যাতে পানি না উঠে বেশি। এখন অন্ধকারের রাত্রে গুলি করছে, খের পেটে লাগছে, খের পায়ে লাগছে, কিন্তু আর দেখলাম না। আর অনেক মানুষ অজ্ঞান এখানে। তো একজন মানুষ আছে সিলেটের বাইরে, আমরা বদ্দা কইছিলাম, তাই দিয়ে বদ্দা হয়ে ডাকতাম আর কি। তাই না অজ্ঞান, তাই না এখানে গুলি লাগছে জেনে ফেটের মাঝে, আমরা তো আর কইতে পারলাম না। এখন ইরান খরচে দিয়ে তোরা 5টা মিনিট ধর আমরা ইরান ঢুকি দিলাম, গুলিও করে রি ভাই দিয়ে ইরান ঢুকে গেছি ভাই। তো হেলিকপ্টার লগালো ঘুরাই দিছে, এই আইন নাই তারা যে ইরানের বর্ডার ঢুকার। এখন বোটও নষ্ট, পানিও উঠতেছে। এখন তাড়াতাড়ি ফোন দিছে, ওয়ারলেস মাধ্যমে ফোন দিছে। এখন কইছে যে তোরা একটু ওয়েট কর, বোট আইলো আর একটা আইছে ভাই, আর একটা বোট এই তো গেল। উঠলাম বোটও। এখন একজন মানুষ মারাও গেছে, এইগুলো না খোদ দি দোমান না খুনতা না, মারা গেছে আর কি। কোন রকম আর এগুলো বাঁচানো সম্ভব নয় না। ইরানে দেখছে যে এগুলো মারা গেছে, এগুলো বটার নিয়ে লাভ নেই। তার পেটটা খাইটা ফানিত ফেলাচ্ছে, কারণ পেট খাইটা ফেলাইলে লাস্টার বায় না, মুড়ো যায়, এতলা খাইটা ফেলাচ্ছে। আবার আমরা গেছি, যাই হোক আল্লাহ রহমতে গেছি ইরানের। যাওয়ার পরে সেই রুমে যাওয়ার পরে সবের টাকা পয়সা পেমেন্ট করছে। এখন সব জায়গা থেকে ফোন আর যে এই মানুষটা পাই। এখন ইরান কইছে দেখে মারা গেছে, তার আমরা সাগরে ভালো গেছি। এরপরে গেলাম ভাই, যাওয়ার পরে কইলাম না ইরান থেকে দেশে যাই। এখন চিন্তা করে দেখলাম যেহেতু একটা দেশ পাহাড়ি দিলাইছি, মৃত্যুর যুগ থেকে আইছি, বাকি দেশগুলো তো পাহাড়, এখানে তো ফানি নাই, বাঁচলে যাই হোক মরলে যাই হোক, লাস্টটা তো দেশে যাই। কইলাম না, টার্গেট যেহেতু ইউরোপেই যাই। এই ইরান থেকে আর শুরু হইলো আবার। উঠলাম তুর্কি গেমও ওঠার পরে তখন 45,000 টাকা আছে মাত্র। ইরান থেকে তুর্কি গেম উঠলাম, আইলাম তুর্কি। আওয়ার পরে কেন তো বর্ডারও আরো সমস্যা, বর্ডারে কি ঠান্ডা, বরফ, আইস, কোনো মাটি নাই ভাই, কি কইম।
ও দেশ পাড়ি দিয়ে এলাম। আসার পরে তুর্কি আওয়ার পরে তুর্কি কাজ টাজ করলাম, তুর্কি 2 বছর রইলাম, ভাষা টাষা শিখলাম। তুর্কি থেকে এখন হইলাম যে নিজে তো চলার মতো একটা সিস্টেম করে লাইছি, এখন যাই গ্রিস। এরপরে তুর্কি থেকে আইলাম গিরিশ আইসি প্রায় 60টা গেম মাইরা। জীবনের আমার 2টা স্মৃতি থাকবো সারা জীবন মরার আগ পর্যন্ত। এক হইল গিয়ে ওমানের বর্ডার, আর 2 হইল গিরিশের বর্ডার। এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন কেন, ওমানের বর্ডারটা তো হইলাম ভাই সাগর, গিরিশের আরেক বর্ডার 7টা গেম মারছি আমি। মানে তুর্কি থেকে গ্রিসের যে border। তুর্কি থেকে গ্রিসের যে বর্ডার 7টা গেম মারছি। ধরলেও জার্মানি পুলিশের ভাই কি অবস্থা করে, কি করবো আপনার। তুর্কি থেকে যে গ্রিস ঢুকবো এরকম কোনো সিস্টেম নাই। মনে হয় যে এরা সব জায়গায় আছে পুলিশ, বিশেষ করে জার্মানি পুলিশ সব জায়গায় আছে, ঢুকার কোনো সিস্টেম নাই। 7টা গেম মারছি, বুঝেন না আপনি, ঢুকতে পারিনি। আর এমন কোনো গেম নাই যে কাপড় সারা মানুষ মারছে না, মানে বিবস্ত্র কইরা তারপরে একটু বাদাম দেয় আর কি, এমন মাইর দেয় ভাই এখনো দাগ আছে শরীরে, বুঝছেন। বিবস্ত্র কইরা আপনারে আবার ডিপোর্ট দেয় তুর্কিতে। তো আমার তো আর লক্ষ্য উদ্দেশ্যই আছিল, স্বপ্ন আছিল। আমি কইছি যাক দেখি কয়বার গেম মারতে পারি, শেষ নিঃশ্বাস পর্যন্ত ট্রাই করি। যাই হোক, পরে চাচা একজনে আমার ভালো একটা গেমে দিছে, দেওয়ার পরে 4 দিনের ভিতরে আমি গ্রিস আইছি। পরে এই গ্রিস থেকে দেখলাম একটা সিজন আছে, সিজনে গেমে মানুষ আয়, দেখছি তো 2 বছর। পরে ভালো একটা দালাল ধরছি, দইরা প্রায় 3000 ইউরোর মতো গেছে। কন্ট্যাক্ট করলাম ইতালিতে। তখন ওই গ্রিস থেকেই শুরু হইলো আবার ইতালির আসার উদ্দেশ্য, আলবেনিয়া, সার্বিয়া, বসনিয়া, মন্টিনেগ্রো এগুলাকে। কারণ আমরা 52 জন মানুষ বাইরে হইছিলাম, 30 দিন হারছি। এই জায়গায় 25 জন কইমা গেছে। এখনো কোন জায়গায় আছে 25 জন আমার মনে হয় জানা নাই, অনেকেরই চিনি না। হাঁটতে পারে না, একটার পর একটা পাহাড় ঘুরতে হয়, হাঁটতে হয়, খাবার নাই সাবার নাই। আমরা দোয়া করতাম ভাই, সবে মিল্লা দোয়া করতাম যাতে একটু যদি মেঘ হয়, ফেকের পানিটা তো খাইতে পারলাম না, এমন অবস্থায় আসলাম। তো আসলাম স্বপ্নর দেশ ইতালিতে, আলহামদুলিল্লাহ। তোমার বর্তমান কি অবস্থা, কি করতেছো? ইতালিতে আসলাম, যাই হোক একটা স্বপ্ন আমার পূরণ হয়েছে। টার্গেট ছিল, লক্ষ্য উদ্দেশ্য ছিল আইসি ইতালিতে। আওয়ার পরে তো ইতালিতে অনেক কষ্ট করছি ভাই। প্রথমে আমি তিস্তা এয়ারপোর্ট বর্ডার দিক দিয়ে ঢুকি, আমি থেকে আমি মিলান গেলাম। মিলান গিয়ে দেখি ভাই অনেক বাঙালি রেস্টুরেন্ট সবকিছুই আছে, বাঙালি মানুষ আছে। এক বেলা খাওয়াইতে পারবে কিন্তু ওর বাসা নিতে পারবে না। 3 দিন কাটাইলাম স্টেশনে। কাটানোর পরে একটা বাঙালি ভাই বলছে, ওর বাড়ি শরীয়তপুরে। ও বলছে ভাই এখানে না কাটাইয়া আপনি ওদিন যান, ওদিন ক্যাম্পে মানুষ নিতেছে। পরে আর এদিকে সেদিকে কথা না বললা, এদিকে সেদিকে না গিয়ে আমি ডিরেক্টলি উদিনে আসলাম। আসার পরে এখানে তার পরিচিত কেউ নাই। স্টেশন থেকে নামার পরে দেখলাম আমার মতো অনেকেই আছে। আমি আসার মাত্রই কস্তুরাতে কেস নেয় না, 1 সপ্তাহ 10 দিন 15 দিনই যায়, ওয়েট করতে হয়, প্রতিদিন যাইতে হয় কস্তুরাতে। গেলাম, চিনলাম, ক্যাম্প চিনলাম, থাকার মতো জায়গায় করলাম। পরে কস্তুরাতে 1 সপ্তাহ যাওয়ার পরে আমার কেসটা হয়েছে আর কি। হওয়ার পরে 2 দিন পরে দেখছে আমার শারীরিক অবস্থা খারাপ, ক্যাম্প দিছে। কিন্তু ক্যাম্পে যাওয়ার পরে আপনারা পাইছি যে ওইখানে বাঙালি দৃঢ়তর আছে, ওই যে ট্রান্সলেশন যেটা বলে, আপনারে পাইলাম, আরো রুজিনা পড়েও পাইলাম বাঙালি। পাওয়ার পরে তো দিক নির্দেশ আপনার কাছ থেকে জানলাম, আসছো ক্যাম্পে থাকো, স্কুল করো, ভাষা শিখো। এদেশে ভাষা মোস্ট ইম্পর্টেন্ট। আমি কিন্তু ভাই 2টা বছর আগে ক্লাস করছি, স্কুল করছি ক্যাম্পে, আদৌ শেষ করছি, এখন বিউনও করতেছি। আমি বাসার আগে পায়ে উঠে দিছি। এর জন্য এখন আমি যে কাজ করতেছি অন্যান্যরা সেই কাজ করতে পারতেছে না। 1 সপ্তাহ প্রবারে করছি, ও দেখছে আমার কাজ, কথাবার্তা শুনছে, দেখছে যে আমি পারফেক্ট। তা এখন বর্তমানে কত টাকা তুমি বেতন পাও? বেতন তো আল্লাহর রহমতে আমি প্রথম অবস্থায় এখন 1400 টাকা বেতন পাই। এটা যদি আমরা বাংলা টাকাতে কনভার্ট করি তাহলে কত টাকা আসে? বাংলাদেশি টাকা প্রায় 1,80,000-1,77,000 মধ্যে এইরকমই। যেহেতু আমার ডাবলিনও আছে, ক্রোয়েশিয়ার ফিঙ্গার আছে, গ্রিসের ফিঙ্গার আছে, এর জন্য এখানে যে কমিশন যে বিষয়টা আর কি, কার্ড পাওয়ার, ওই ইন্টারভিউটা এখন আমার আসে নাই। ডেট আসছে আমার এপ্রিলের 2 তারিখে 25 সালে। এখন একটাই স্বপ্ন আর কি, যাতে আমার ইন্টারভিউটা যদি ফাঁস হয়, কাগজটা হয় আর কি, তাহলে স্বপ্নের দেশ আরেক স্বপ্নটা আমার পূরণ হলো। আমরা আশা করি যে তোমার ইন্টারভিউ পজিটিভ আসে, তুমি ডকুমেন্ট পাও, এটা আমরা দোয়া করি। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। ইউরোপে আসার স্বপ্ন পূরণের গল্পের আজকে 2য় পর্ব ছিল। নতুন কারো কাছ থেকে আমরা হয়তোবা নতুন কোনো গল্প শুনবো। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, ধন্যবাদ।